নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আমাদের আজকের নিবেদন লেখক সিদ্ধার্থ ঘোষের লেখা গল্প ভুলে যাওয়া। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আচ্ছা বলো তো, আমার ডট পেনটা কোথায় রাখলাম? আনন্দমেলার শব্দ সন্ধান করছিলাম, ফোন ধরতে ওঠার পর ফিরে এসে দেখি পেনটা গান। ধীরেন বাবুর প্রশ্নে স্ত্রী রাধারানী কিচেন থেকে উত্তর দিলেন, টেলিফোনের পাশে খোঁজ করো, পেনটা পেয়ে যাবে। এই এক বিপদ হয়েছে ধীরেন বাবুর। চাকরি থেকে অবসর নেওয়ার পর মাঝে মাঝে অনেক কিছুর বিস্মরণ ঘটছে। গজগজ করতে করতে রাধারানী দেবী ঘরে ঢুকে বললেন, এই তো তোমার পেন ফোনের পাশে পড়ে আছে। দিন দিন তোমার কি হচ্ছে বলো তো? অবশ্যই চিরকালই তুমি ভুলো মনের লোক, কিন্তু 50 বছরের পর থেকে তোমার রোগ বাড়তে বাড়তে এখন এই 60 পার হয়ে একেবারে সাংঘাতিক অবস্থায় পৌঁছেছে। সবকিছু হারিয়ে ফেলছো, লোকের নাম ভুলে যাচ্ছ। সুনীল বাবুকে সেদিন তুমি হিরেন বলে ডেকে উঠলে। হয় তুমি সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করো, নয় এবার আমি তোমার ওই ভুলের জ্বালায় মেয়ে জামাইয়ের বাড়ি চলে যাব। কি করে যে তুমি এমকম পাশ করেছিলে, আর কি করে যে এতদিন সরকারি অডিট অফিসে চাকরি করলে, সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। গতকাল তুমি যা করলে সেটা একটা কাণ্ড বটে। আমরা টিপে গান শুনবো বলে তুমি সুচিত্রা মিত্র আর দেবব্রত বিশ্বাসের দুটো ক্যাসেট নীলিমাদের বাড়ি থেকে জোগাড় করলে। পথে নারায়ণী মেডিকেল থেকে তোমার হজমের ওষুধ কিনতে গিয়ে ক্যাসেট দুটো দোকানের সেলস কাউন্টারে ফেলে রেখে শুধু ওষুধ নিয়ে বাড়ি চলে এলে। ভাগ্যিস আন্দাজে আমি 1 ঘন্টার মধ্যে নারায়ণীতে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করতে ওদের শিবু বলল, হ্যাঁ ক্যাসেট দুটো তুলে রাখা আছে। এখন যদি অন্য খদ্দের ও দুটো নিয়ে চলে যেত, তাহলে কি ঝামেলায় পড়তে হতো বলো দেখি। ধীরেন বাবুর এই ভুলো মনের ব্যাপারটা বল্টন কোঅপারেটিভ হাউজিং কমপ্লেক্সের প্রায় সকল বাসিন্দাই জেনে গেছেন। কসবায় এই হাউজিং সোসাইটির ফাউন্ডার মেম্বারদের প্রত্যেকের মাথায় টাক থাকায় এই নাম। হাউজিং কমপ্লেক্সে মোট 8টি হুবহু একরকম দেখতে 4 তলা বাড়ি, অর্থাৎ এ থেকে এইচ ব্লক আছে। প্রতি তলায় 2টি করে ফ্ল্যাট। পরিবেশ শান্ত আর নির্জন। চারপাশের জমিতে কনক চাঁপা, কদম, ছাতিম, নিম প্রভৃতি গাছের সঙ্গে টগর, শিউলি, জবা প্রভৃতি ফুলের গাছও আছে। রিটায়ারমেন্টের কিছু আগে এলআইসি থেকে লোন এবং নিজের জমানো টাকায় এইচ ব্লকের দোতলায় 2 কামরার সাউথ ফেসিং সুন্দর ফ্ল্যাটটি কিনে মেয়ের বিয়ে দিয়ে এখন ঝাড়া হাত পা ধীরেনবাবু বসবাস করছেন। তার কিন্তু শৈশব থেকে কৈশোর বয়সের অনেক কথাই মনে আছে। স্কুলে পড়ার সময় ক্লাসের সতীর্থ বাল্য বন্ধুদের নাম, তাদের চেহারা, এমনকি অনেক খুঁটিনাটি ঘটনাও চেষ্টা করলে দিব্যি মনে করতে পারেন। নির্জন দুপুরে চোখ বন্ধ করে ভাবতে শুরু করলে সিনেমার ছবির মতো সব পর পর সামনে ভেসে ওঠে। ভবানীপুরের সেই বিখ্যাত ভবনাথ উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম, হেড স্যার দৌর্দণ্ড প্রতাপ ইংরেজি স্যার মিহিরবাবু, অঙ্ক ইতিহাসের শিক্ষক সংস্কৃতের পণ্ডিত মশাই রাধা গোবিন্দ কাব্যতীর্থ প্রমুখ সবাইকে। তার বিশেষ বন্ধুদের মধ্যে ছিল অজিত, দিলীপ, মনোজ, পঞ্চানন ওরফে পাঁচু, আর কালীচরণ ওরফে কালী। কালী আর পাঁচুর মধ্যে একবার ধুমধুমার ঝগড়া লেগে গিয়েছিল। ইংরেজি স্যার মিহিরবাবু মুখে মুখে ট্রান্সলেশন ধরতেন। আগের দিন আলোচনা করে পরের দিন পড়া ধরতেন। ক্লাসের 40 জন ছাত্রের প্রত্যেককে একটি করে বাংলা বাক্যের থেকে ইংরেজি অনুবাদ করতে হতো। পড়া না পারলে ছাত্রদের ভাগ্যে জুটত বিকট ধমক, আর তার সঙ্গে ফাউল হিসাবে নির্মম কানমোলা আর প্রচন্ড চর্চাপড়। মিহিরবাবু ছিলেন ছাত্রদের কাছে একেবারে যাকে বলে স্টোন ম্যান। ক্লাস 9-এ পড়ার সময় একদিন মিহিরবাবু কালীকে জিজ্ঞেস করলেন, তুমি এবার ঠেলাটা বোঝো, এর ইংরেজি অনুবাদ কি হবে? কালী উঠে দাঁড়ালো এবং আগের দিনের বলে দেওয়া উত্তর ভুলে গেল। পাশে পাঁচু বসেছিল। কালী স্যারের দিকে তাকিয়ে পাঁচুর গায়ে আঙুল দিয়ে খোঁচা মারতে মারতে ফিসফিস করে, কিরে কি উত্তর হবে রে, কি উত্তর হবে? পাঁচু চুপ করে রইল। সময় পার হয়ে যাচ্ছে। এবার স্যার প্রহার এবং সেই সঙ্গে চণ্ডী পাঠ শুরু করবেন। এমন সময় দুষ্ট বুদ্ধি পাঁচু ফিসফিস করে কি একটা বলল। আতঙ্কগ্রস্ত কালীর মাথা তখন আর কাজ করছে না। পাঁচুর উত্তরটা শুনে ক্লাসের মধ্যে কালী চেঁচিয়ে উঠল, নাও ইউ পুশ দ্য আন্ডারস্ট্যান্ড। শুনেই মিহিরবাবু চেয়ার থেকে উঠে কালীর দিকে এগোতে এগোতে চেঁচাতে লাগলেন, ওরে মরকট, আমার সঙ্গে ধ্যাসটামো!
এবার ঠেলাটা তুই বোঝ। গতদিন ক্লাসে কি আমি তোদের বলে দিইনি ফেস দ্য মিউজিক কোথায় অ্যাপ্লাই হয়? বলেই দু হাতে কালির দুটো কান আচ্ছা করে দলাই মলাই করে দিলেন। ক্লাস শেষ হওয়ার পর কালী পাঁচুর উপর একেবারে ঝাঁপিয়ে পড়ল। অতি কষ্টে ধীরেন, অজিত, দিলীপ, মনোজ দুজনকে মারামারি থেকে সরিয়ে দিল। কিন্তু বহুদিন কালী আর পাঁচুর মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। এই ঘটনার ঠিক পরেই ধীরেন বাড়িতে বসে কৃতান্ত কুমার রায়ের লেখা বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস উগান্ডার গুন্ডারা পড়ছিল। বইটা ধীরেন পাঁচুর কাছ থেকে ধার করে এনেছিল। বইটার প্রথম পাতায় লেখা, জন্মদিনে পাঁচুকে স্নেহের উপহার, জেঠুমণি। মারাত্মক রোমহর্ষক সব ঘটনার বর্ণনা আছে বইটায়। বাঘ, সিংহ, গরিলা, কুমির, এমনকি নরমুণ্ড শিকারীদের কবলে পড়েও চারজন বাঙালি তরুণ কিভাবে হতোদ্যম না হয়ে অসংখ্য শত্রু নিধন করতে করতে কিলিমানজারো পর্বতে গিয়ে হাজির হয়ে অবশেষে দুর্ধর্ষ চৈনিক দস্যু ও তাদের দলবলের মোকাবিলা করল, তারই রোমাঞ্চকর রুদ্ধশ্বাস কাহিনী। বইটা ধীরেনে বাড়তিনেক পড়া হয়ে গেছে। চতুর্থবারের মতো পড়া চলছিল রবিবার সকালে। এমন সময় বন্ধুবর কালীচরণ এসে উপস্থিত। খানিকক্ষণ গল্পগুজব করে জল খাবার খেয়ে কালী বলল, কি বই পড়ছিস রে? আমাকে একবার পড়তে দিবি? পড়েই ফেরত দেব। ধীরেন বলল, এটা দারুণ বই, তুই পড়েই আমায় ফেরত দিবি। কালীচরণ বই নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু ৩-৪ দিন পর ধীরেন বই ফেরত যাওয়ায় কালী জানালো বইটা তার মাস্তুতো ভাই তাকে না জানিয়ে নিয়ে জামশেদপুর চলে গেছে, এখন পাওয়া যাবে না, পরে সে কলকাতায় ফিরলে ফেরত দেবে। এই কথার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যে ধীরেন বুঝে উঠতে পারল না। এদিকে পাঁচু জোর তাগাদা শুরু করেছে বই ফেরত পাওয়ার জন্য। শেষে তাগাদায় ব্যতিব্যস্ত হয়ে ধীরেন পাঁচুকে সব খুলে বলল। আর সব শুনে পাঁচু বলল, তাহলে ওই বই ফেরত পাওয়ার আর কোনো চান্স নেই। কালী সেদিন ক্লাসে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমার বইটা মেরে দিল। শেষমেশ ধীরেন কালীকে বলল, ওটা পাঁচুর বই, তুই যেভাবে পারিস এনে দে, না হলে পাঁচুর সঙ্গে আমার সম্পর্ক ভীষণ খারাপ হয়ে যাবে। শুনে কালী বলল, ঠিক আছে, পাঁচুকে বল একদিন আমার বাড়িতে এসে বইটা ফেরত চাক, তারপর আমি দেখি কি করতে পারি। কিন্তু পাঁচু আর কোনোদিনও কালীর বাড়ি যায়ও নি, বইও ফেরত চায়নি। ধীরেন অবশ্য বাজার থেকে বইটা কিনে দিতে পারত, কিন্তু 2 টাকা 1952 সালের ছোটদের কাছে বেশ দুর্মূল্য ছিল। চোখ বুঝে এখনো বইটা দেখতে পান ধীরেন বাবু। ময়লা লাগার ভয়ে পাঁচু বইটার মলাট খবরের কাগজ দিয়ে মুড়ে দিয়েছিল। 1952 সালের কোনো এক দৈনিক আনন্দবাজারের প্রথম পাতা দিয়ে মোড়া ছিল সেটা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এত কিছু ভুলে যাওয়া সত্ত্বেও শৈশব ও কৈশোরের বহু ঘটনা এখনো তার অনুপুঙ্খ মনে আছে। অথচ এই জিনিসটা তার স্ত্রী থেকে শুরু করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই বিশ্বাস করতে চায় না। সকলেই তার সাম্প্রতিক ভুলে যাওয়ার ঘটনাগুলোকে বড় করে দেখে। আর ধীরেনবাবু মাস 3-4 মধ্যে যে 2টো বড় ধরনের কেলেঙ্কারি করেছেন, তার জন্য চেনা পরিচিত সকলেই আড্ডা জমায়েতে সেই ঘটনাবলীর সঙ্গে তাকে জড়িয়ে ঠাট্টা তামাশা শুরু করে দেয়। প্রথম ঘটনাটা হলো, কিছুদিন আগে সকাল 10:30টায় পুরনো বাল্যবন্ধু অজিতের বাড়িতে সময় কাটিয়ে তিনি বল্ডউইন হাউজিং এ ফিরে এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে জামা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে বিছানায় শুয়ে পড়েন। ঘরে ঢোকার সময় অবশ্য তার একবার মনে হয়েছিল ঘরের জিনিসপত্র একটু বেশি অন্যরকম, এমনকি আলনায় রাখা লুঙ্গিটার রঙও আলাদা। কিন্তু তার স্ত্রী নীলিমাদের বাড়ি বেড়াতে যাওয়ায় তিনি ভাবলেন যে রাধারানী দেবী ফিরে এলে ঘরের এবং জামা কাপড়ের এইসব পরিবর্তনের কারণ জিজ্ঞেস করবেন। শরীর ক্লান্ত থাকায় একটু ঘুম ঘুম এসে গিয়েছিল। কিন্তু একটু পরেই জি ব্লকের দোতলার ফ্ল্যাটের মালিক গিরিজাশঙ্কর বাবু ও তার স্ত্রীর গলার আওয়াজে তার ঘুম ছুটে গেল। গিরিজাবাবু তার উপর ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করছেন, ধীরেন বাবু, ও ধীরেন বাবু, কি ব্যাপার? আপনার শরীর খারাপ নাকি? নিশ্চয়ই খারাপ। তা না হলে আপনি আমার ফ্ল্যাটে আমার সঙ্গে দেখা করতে এসে জামা কাপড় চেঞ্জ করে খালি গায়ে লুঙ্গি পরে শুয়ে আছেন যে? একটু শুয়ে থাকুন, এখনই ডাক্তার ডেকে আনছি। আসলে আমিও আমার স্ত্রী ব্যাংক থেকে টাকা তুলতে গেছিলাম, দরজাটা খোলাই ছিল। এখন ফিরে এসে দেখছি আপনার এই অবস্থা। বিশাল এক হাত জিভ কেটে বিছানা থেকে উঠতে উঠতে ধীরেনবাবু বললেন, ছি 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 ছি, বড় ভুল হয়ে গেছে।
আমি দেখছি এইচ ব্লকে না ঢুকে জি ব্লকে এসে পড়েছি। সবই তো একরকম দেখতে। তাছাড়া আপনারও আমার ফ্ল্যাট দুটোই তো দোতলার একই পজিশনে, ফলে একেবারে গুলিয়ে গেছে। আমাকে আপনারা মাফ করে দিন। দ্বিতীয় ঘটনাটা হলো ধীরেন বাবু তার মাস্তুতো ভাই অচিনের ছেলে ভোম্বলের বিয়েতে নিমন্ত্রিত হয়ে যে কেলোটা করেছিলেন। উত্তর কলকাতার কাশীপুরে আনন্দ নিকেতন বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। বিয়ে বাড়িটা 4 নম্বর বাস টার্মিনাসের ঠিক উল্টো দিকে। সদ্য পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে সেন্ট মেখে হাতে উপহারের প্যাকেট নিয়ে ধীরেন বাবু ট্যাক্সি থেকে কাশীপুরের 4 নম্বর বাস টার্মিনাসের সামনে নেমে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সামনের দিকে তাকালেন। তিনি একাই এসেছেন, কারণ তার স্ত্রী রাধারানী দেবী পুরনো এক বান্ধবীর মেয়ের বিয়ের নিমন্ত্রণ একই দিনে পড়ায় সেখানে চলে গেছেন। ধীরেন বাবু তাকিয়ে দেখলেন সামনেই একটা দোতলা বিয়ে বাড়ি। সানাইয়ের আওয়াজ আসছে, চারদিক আলোয় ঝলমল করছে। বাড়ির সামনে অনেক গাড়ি আর সেজে গুজে লোকজন ভিড় করে আছে। সুতরাং ধীরেন বাবু প্যাকেট হাতে দ্রুত বেগে সেদিকে ধাবমান হলেন। গেটের কাছে একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করতেই তিনি সসম্মানে জানালেন, হ্যাঁ ঠিকই, এটাই আনন্দ নিকেতন বিয়ে বাড়ি। ধীরেন বাবু বললেন, ভোম্বল কোথায় রে? ভোম্বল কোথায়? বলতে বলতে ভিতরে ঢুকে লক্ষ্য করলেন সবাই তার সম্ভ্রম জাগানো চেহারা ও সাজ পোশাক দেখে বিশাল খাতির ও সমাদর শুরু করে দিয়েছে। একটি কম বয়সী ছেলে তার গায়ে গোলাপ জল স্প্রে করে দিয়ে বলল, দাদু, এখন ভোম্বলদাকে খুঁজে বের করা তো মহা মুশকিল। আপনি খাওয়ার জায়গায় চলে যান, ওখানেই ভোম্বলদাকে পেয়ে যাবেন। পাত পেরে খাওয়া এবং বুফে দুরকম ব্যবস্থায় ভোম্বলরা করেছিল। ব্যাচ শেষ হওয়ার অপেক্ষায় না থেকে ধীরেনবাবু বুফের দিকে এগোলেন। অলরেডি সেখানে নিমন্ত্রিতদের একটা লাইন পড়ে গেছে। সারি সারি বার্নারের উপর স্টেনলেস স্টিলের বোলে বিরিয়ানি, চিকেন মশালা, মটন কষা, ফিশ ফ্রাইয়ের প্রাণ কারা গন্ধে জায়গাটা একেবারে ম ম করছে। সুরত করে জিভের জলটা সামলে নিয়ে লাইনে দাঁড়িয়ে খাবার প্লেট, কাঁটা চামচ, স্পুন, পেপার ন্যাপকিন হাতে নিয়ে লাইন ধরে এগোতে এগোতে ভাবলেন, মোটা মোটা রাধাবল্লভে আলুর দম প্রভৃতি আজে বাজে জিনিস না খেয়ে শুধুমাত্র পছন্দসই সেরা জিনিসগুলোই খাবেন। প্লেটে খাবার সাজিয়ে তাড়িয়ে তাড়িয়ে অপূর্ব সুখাদ্য খেতে খেতে অনেকের সঙ্গেই দেখা হলো, যেমন ওর মাস্তুতো দাদা গুপিদা, চারু মামা, বৃদ্ধ মেসমশাই সুধীর বাবু এবং আরো অনেকে। খেতে খেতে গল্প গুজব চলতে লাগলো। এর মধ্যে খুঁজে খুঁজে ভোম্বল এসে হাজির। এসেই বলল, চলো ধীরেন কাকা, নতুন বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। ফাঁকতালে উপহার গোছিয়ে সঙ্গে সঙ্গে কেটে পড়বেন, সেটি হচ্ছে না। ফলে খাওয়ার শেষ হওয়ার পর ভোম্বল তাকে সঙ্গে নিয়ে নতুন বউয়ের থ্রোনের কাছে চলে এলো। ঘরে ঢোকার সময় দোকান থেকে সদ্য কেনা ঝকঝকে নতুন স্যান্ডেল জোড়া খুলে রেখে বিভিন্ন বয়সী মহিলা পরিবৃতা নববধূর কাছে গিয়ে উপহারের বইয়ের প্যাকেট সত্যজিৎ রায়ের গল্প 101 গিফট করলেন। ঘর থেকে বেরিয়ে ভোম্বলকে বললেন, তোর বউ তো দারুণ হয়েছে রে, এ তো দেখছি বাঁদরের গলায় মুক্তোর হার। হে। রাত্রি 10:30টায় বাড়ি ফিরে দেখলেন তার স্ত্রী কিছুক্ষণ আগেই চলে এসেছেন। সুতরাং ধীরেনবাবু নিশ্চিন্ত মনে বেশবাস পরিবর্তন করে মুখ হাত পা ধুয়ে ঘুমোতে চলে গেলেন। বোমাটা ফাটলো পরের দিন সকালে স্ত্রী রাধারানী দেবীর চিৎকারে, তুমি কি চোখের মাথা খেয়েছো? সদ্য ঘুম ভাঙা চোখে হকচকিয়ে ধীরেনবাবু জিজ্ঞেস করলেন, হলোটা কি? আমি আবার কি করলাম? কি না করেছো তুমি? গতকাল বিয়ে বাড়ি থেকে কার এক পাটি স্যান্ডেল পায়ে দিয়ে চলে এসেছো? তার মানে? একবার নিজের চোখে জুতো রাখবার র্যাকে গিয়ে দেখে এসো না। অগত্যা ধীরেনবাবু সদ্য ঘুম ভাঙা চোখে যা দেখলেন তা হলো একজোড়া স্যান্ডেল। ডান পায়েরটা ঝকঝকে নতুন আর বাঁ পায়েরটা ভালো কোম্পানির ঠিকই এবং একই মাপেরও বটে, কিন্তু সেটা খুব পুরনো রং চটা। দেখে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে ওটা স্ট্র্যাপ ফ্যাপ সব ছিঁড়ে যাবে। রাধারানী দেবী বললেন, নাকটাকে তো বেলা 8:30 অব্দি ঘুমোচ্ছ। এদিকে একটু আগে তোমার মাস্তুতো দাদা গুপিদার স্ত্রী ললিতা ফোন করে জানালো ওর স্বামী অদ্ভুত একজোড়া স্যান্ডেল পরে ভোম্বলদের বিয়ে বাড়ি থেকে গতকাল ফিরেছেন। অনেক খুঁজে গুপিদা ওর স্যান্ডেলের আরেক পাটি খুঁজে পাননি, অথচ অন্য কারোর একই মাপের বাঁ পায়ে নতুন এক পাটি স্যান্ডেল পরে আছে। গুপিদা আর কি করেন, খালি পায়ে তো আর হাঁটা যায় না, ফলে এই অদ্ভুত কম্বিনেশনের একজোড়া জুতো পায়ে দিয়েই বাড়ি ফিরেছেন। এ হে হে হে, তাহলে তো আমি গোলমাল করেছি। ধীরেনবাবু অকপট স্বীকারোক্তি। তাছাড়া আবার কি?
ফোনটা রাখার পর আমার সন্দেহ হলো, জুতোর র্যাকের কাছে গিয়ে দেখি যা ভেবেছি ঠিক তাই। রাধারানী দেবী আক্ষেপের সুরে বললেন, হ্যাঁ গো, তোমার পায়ে কি পক্ষাঘাত হয়েছে? কোনো সার নেই বুঝি? ছি 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 ছি, কি কেলেঙ্কারি! এখনই যাও, ওই এক পাটি জুতো নিয়ে গিয়ে কুপিদার বাড়ি থেকে বদলা বদলি করে নিয়ে এসো। এসব দেখে শুনে ধীরেনবাবু নিজের ওপর ঘেন্না ধরে যাচ্ছে। আত্মবিশ্বাসের একান্ত অভাব এবার তিনি বোধ করছেন। এই শেষ বয়সের দিকে তিনি খুব কষ্ট করে খোঁজ খবর নিয়ে ভবনাথ উচ্চ বিদ্যালয়ের পুরনো ক্লাস ফ্রেন্ডের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করেছেন। অজিত আর দিলীপ তার মতো কলকাতাতেই বরাবর চাকরি করেছে, এখন রিটায়ার করেছেন। তারা দুজনেই সল্টলেকের দিকে নতুন বাড়ি করে সেখানে থাকেন। কিন্তু মনোজ, পাঁচু এবং কালী চাকরি সূত্রে ভারতের বিভিন্ন প্রান্তে অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি শহরে চাকরি জীবন কাটিয়ে অবসর গ্রহণের পর অতি সম্প্রতি কলকাতায় ফিরে এসেছেন। মনোজ গল্ফ গ্রিনে একটা নতুন ঝকঝকে ফ্ল্যাট কিনেছেন, কিন্তু পাঁচু ও কালী যথাক্রমে হরিশ মুখার্জি রোড ও মনোহরপুকুর রোডে তাদের সাবেকি পৈতৃক বাড়িতে ফিরে এসেছেন। সকলের সঙ্গে ফোনে যোগাযোগ করে একদিন রবিবার সকালে ধীরেনবাবু ওদের নিজের ফ্ল্যাটে চায়ের নেমন্তন্ন করলেন। রবিবার 5 বন্ধু এক এক করে সকালের দিকে ধীরেনবাবুর ফ্ল্যাটে এসে হাজির হলেন। মনোজ, কালী, পাঁচু, অজিত, দিলীপের সঙ্গে ধীরেনবাবু অনেকক্ষণ জমিয়ে আড্ডা মারলেন। প্রত্যেকেরই বয়স 60-এর উপর। কারো মাথা কেশ বিরল, কারো মাথায় পলিত কেশ। কিন্তু একটু ভালো করে মুখগুলোর দিকে তাকিয়ে দেখলে ফেলে আসা শৈশবের দুষ্টুমি ভরা চোখ, ঠোঁটের হাসি এখনো চেনা যায়। আড্ডার মাঝে সিঙ্গাড়া, ইলিশের ডিম ভাজা, রসগোল্লা, চা, বিস্কুট রাধারানী ধীরেনবাবুর বাল্যবন্ধুদের পরিবেশন করে গেলেন। পুরনো স্কুল, খেলার মাঠ, স্যারেদের কথা স্মৃতিচারণ করে বেলা 12টা নাগাদ সকলে গাত্রোত্থান করলেন। আসর ভাঙার সময় ঠিক হলো এবার থেকে প্রতি রবিবার সকালে কোনো না কোনো বন্ধুর বাড়িতে আবার সকলে মিলিত হবেন। দেখা গেল কালী ও পাঁচুর মধ্যে আর কোনো মনোমালিন্য নেই। বোধহয় ছেলেবেলার তুচ্ছ ঘটনা ভুলেই গেছেন। ধীরেনবাবু আর ব্যাপারটা খুঁচিয়ে তুললেন না। কালী শুধু যাওয়ার আগে ধীরেনবাবুকে বললেন, ধীরু, পারিস তো এর মধ্যে একদিন আমার মনোহর পুকুরের বাড়িতে ফোন করে সকালের দিকে চলে আয় না। তুই তো স্কুলে পড়ার সময় আমাদের বাড়িতে বহুবার এসেছিস, তোর তো সবই চেনা। ধীরেনবাবু 2 দিন বাদে অর্থাৎ বুধবার সকালে কালীর মনোহরপুকুর রোডের বাড়িতে আড্ডা মারতে গেলেন। ডোরবেল বাজাতে কালী নিজে দরজা খুলে ধীরেনবাবুকে ভিতরে বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। আগে এই ঘরে কালীর বাবা করালীচরণ বাবু বসতেন। ঘরটা বেশ বড়। এখন কালী হচ্ছেন এবারের সর্বময় কর্তা। ঘরের ডান দিকে প্রায় অর্ধেকটা জুড়ে বইয়ের র্যাক, বাঁ দিকে টেবিল, চেয়ার, টিপয় প্রভৃতি রাখা আছে। গল্প করতে করতে ধীরেনবাবু বললেন, দেখ কালী, ছেলেবেলার বন্ধুরাই হচ্ছে প্রাণের বন্ধু। চাকরি জীবনে প্রকৃত বন্ধু আর হয় না, কেননা তখন শুধুই ধান্দাবাজি, ইঁদুর দৌড় এসব শুরু হয়ে যায়। এই জন্য আমি বুড়ো বয়সে সব সময় শৈশবের স্বপ্নে বিভোর হয়ে থাকি। আর ছোটদের গল্পের বই আবার নতুন করে পড়তে শুরু করেছি, বেশ ভালো লাগছে। কালী বললেন, আমি অবশ্য সব রকমের বই পড়ি, ছোটদের বা বড়দের কিছুই বাদ দিই না। এই নানা ধরনের বই পড়েই তো এখন আমার সময় কাটে। ঘরের ওদিকের র্যাকে আমার বইয়ের কালেকশন, তুই ইচ্ছে করলে দেখতে পারিস। এর মধ্যে চা বিস্কুট নিয়ে কাজের লোক ঘরে ঢুকলো। চা খেয়ে ধীরেনবাবু বইয়ের র্যাকের দিকে এগোলেন, আর কালী সকালের আনন্দবাজারটা আবার পড়তে শুরু করলেন। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর পর একধারে বাঁধানো আনন্দমেলা, শিশু সাথী, রং মশাল, মৌচাক প্রভৃতি সাজানো আছে। বেশ কিছু পূজা বার্ষিকীও রয়েছে দেখা যাচ্ছে। ধীরেনবাবুর হঠাৎ চোখ পড়ল বহুদিনের পুরনো আনন্দবাজারে মোড়া একখানি বই। বইটার শুধু স্পাইনটা দেখা যাচ্ছে। ওইটুকু অংশই ধীরেনবাবুর স্মৃতি কোঠার একটা দরজা যেন ধাক্কা মেরে খুলে দিল। ধীরেনবাবু কালীর দিকে তাকিয়ে বললেন, 2-1টা ছোটদের বই পড়ার জন্য ধার নিতে পারি কি? খবরের কাগজের দিকে চোখ রেখে কালী বললেন, স্বচ্ছন্দে নে, যে বই ইচ্ছে নিয়ে জানা। দুটো বাঁধানো রং মশাল আর মৌচাকের ফাঁকে আনন্দবাজারে মোড়া ছোট্ট বইটাও নিঃশব্দে ধীরেনবাবুর কাঁধে ঝোলানো সাইড ব্যাগে চলে এলো। অপটো হাতের হাত সাফাই কালী দেখতেই পেলেন না। কালীকে ধীরেনবাবু বললেন, একটা বাঁধানো মৌচাক আর রং মশাল নিয়ে যাচ্ছি, পরে 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিয়ে যাব।
এরপর সোজা হরিশ মুখার্জি রোডে পাঁচুর বাড়িতে এসে ধীরেনবাবু কলিং বেল বাজালেন। পাঁচু বাড়িতেই ছিলেন। হঠাৎ ছেলেবেলার বন্ধু ধীরেনকে দেখে হাসি মুখে বললেন, আরে আয় আয়, এই অবেলায় কি মনে করে? কোনো উত্তর না দিয়ে ভিতরে ঢুকে ধীরেনবাবু চেয়ারে বসে সাইড ব্যাগ থেকে আনন্দবাজারে মোড়া বইটা পাঁচুর হাতে তুলে দিলেন। প্রায় 50 বছর পর আসল মালিকের হাতে হারানো বই পৌঁছে গেল। পাঁচু অবাক হয়ে ধীরেনবাবুর মুখের দিকে তাকিয়ে বইটা খুললেন। হাসিতে পাঁচুর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। এবার সব মনে পড়ে গেছে, কারণ বইয়ের একেবারে গোড়ার দিকে প্রথম পাতায় লেখা আছে, জন্মদিনে পাঁচুকে স্নেহের উপহার জেঠুমণি। শুনছিলেন লেখক সিদ্ধার্থ ঘোষের লেখা গল্প ভুলে যাওয়া। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামী মঙ্গলবার এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।